নালিশ করে, আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই। তার খুব লাগে। কেন লাগে? আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী। 7 জুলাই ছাত্ররা আন্দোলন শুরু করলো কোটার, কারণ এই কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম যখন 2018 সালে তারা আন্দোলন করে। হাইকোর্ট একটা রায় দিয়েছে, সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে সেটা আপিল করে স্থগিত করে দিই। আসলে কোটা বলে তো কিছুই নাই। তারপর 7 জুলাই থেকে যখন আন্দোলন শুরু করে, আমি তখন সবাইকে বলেছিলাম, পুলিশ আইজিপি কমিশনার বা আমাদের সবাইকে বলছিলাম, দেখো ছেলেপেলেরা আন্দোলন করছে, আমরা তো আন্দোলন সংগ্রাম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে দিনের পর দিন সংগ্রাম করেই এই দেশ স্বাধীন করেছে। এরা তো সেসব কিছু করতে হয়নি। কারণ 2009 আমি সরকার গঠন করার পর থেকে এই 15 বছর ধরে মানুষ শান্তিতে ছিল। লেখাপড়ায় যেখানে বছরের পর বছর সেশন জট থাকতো, জিয়ার আমলে, এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, আওয়ামী লীগের আমলে কোনো সেশন জট ছিল, আস্তে আস্তে সেশন জট কমালাম। লেখাপড়া নিয়মিত করা, উচ্চশিক্ষা, ডিজিটাল শিক্ষা, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, আমাদের ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে, সবই তো আমরা করে দিয়েছি। সারা প্রত্যেকটা ঘরে ঘরে আলু জ্বেলে দিয়েছি, শিক্ষার একটা চমৎকার পরিবেশ করে দিয়েছি। তো তারা একটু রোদে ভিজে বৃষ্টিতে ভিজে আন্দোলন করতে দাও, ওদের দাবি তো সব মেনে নিলাম। সেই আন্দোলন তারা শুরু করলো, আমরা সব দাবি মানলাম। তখন আসলে এক দফা দাবি, ইউনূস ট্যাক্স ফাঁকি দেয়। 1100 কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাওনা, 666 কোটি টাকার মামলা হলো। সেই মামলা রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট। প্রত্যেকটা তার যে এই যে 48টা কোম্পানি সবই কিন্তু একটাও লাভজনক না। লাভজনক না তার কারণটা হচ্ছে সে কোনো ট্যাক্স দেবে না, কাজে সে ট্যাক্স ফাঁকি দেবে। আর শ্রমিকদের যে প্রত্যেক কোম্পানি প্রফিটের 5% শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যাবে। কোনোদিন একটা টাকাও তারা দেয়নি। শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করে, সেই মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। ডক্টর ইউনূস কনভিক্টেড আসামি, সাজাপ্রাপ্ত আসামি, সেটা আবার লেবার কোর্টে। আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিখরে বসে আছে অবৈধভাবে, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, যার কোনো জনগণের ম্যান্ডেট নাই। এই অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা, অর্থ আত্মসাৎ করা, অর্থ পাচার করা এবং অর্থ বাড়ানো, এটাই হয়ে গেছে তার। এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরও কিছু সে হাতিয়ে নিয়েছে। ঠিক বিকাশ, নগদ এদের মতো তিনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন। তারপরে হাসপাতাল করবে, এটা করবে, সেটা করবে, নানা ব্যবসা ইতিমধ্যে এই কয় মাসের মধ্যে তিনিও যেমন হাত দিয়ে নিয়েছেন, আবার তার ওই সমন্বয়ক গোষ্ঠী তারাও আপনারা দেখেন, ওই তার সেই প্রেস সেক্রেটারি থেকে শুরু করে তার সাথে যারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তার ইতিমধ্যেই। 1000 টাকা খরচ করার ক্ষমতা ছিল না তাদের, এখন শত কোটি টাকা ছাড়া তার চোখে দেখে না, আবার দলও করে ফেলল। এইভাবে একটা দেশকে যে তারা ধ্বংসের দিকে নিয়ে গেল এবং পুরো দেশটা একটা জঙ্গি। আজকে যেখানে আমি কথা বলি, আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব একে একে ধ্বংস করে দিচ্ছে। সবথেকে দুঃখের বিষয়, 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন, যে ভবন থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু কোনো বড় জায়গায় থাকেন নাই, ওই ছোট বাড়িটাই থাকতেন। কারণ এই বাড়িটা আমার মা নিজের হাতে তৈরি করেছেন। মাত্র 2টো কামরা করে আমাদের নিয়ে এসে ওঠেন, একটা একটা করে প্রত্যেকটা ইট মা নিজের হাতে পানিতে ভেজাতেন, কাতনি দিয়ে গেলে নিজে হাতে পানি দিতেন লেবার খরচ কমাতে। সেইভাবেই বাড়িটা আমার মা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই কিন্তু আমার মা, বাবা, ভাই সবাইকে হত্যা করলো, রক্তের দাগ, বুলেটের চিহ্ন ওই বাড়িতে। ওই একটা সম্পত্তি তো আমাদের 2 বোনের, আমরা তো সেটা ভোগ করিনি, আমরা তো জনগণকে দিয়ে দিয়েছি। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করেছি, জাদুঘর করে ট্রাস্টের মালিকানায় ওই বাড়ি তো আমরা দান করে দিয়েছি জনগণকে। ওটা তো জনগণের সম্পদ। প্রথমে আগুন দেওয়া, তারপরে হাতুড়ি দিয়ে দিয়ে মারা এবং বুলডোজার দিয়ে সেই বাড়িটাকেও তারা ভেঙে দিল। সেই স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার একটু স্মৃতি ছিল।
হ্যাঁ, আমি একা সালে ফিরে এসে আমাকে কিন্তু জিয়াউর রহমানের বাড়িতে ঢুকতে দেয়নি। জিয়া মরার পরে সাত্তার সাহেব তখন বাড়িটা দিয়েছিল, সেটা আবার অন্য এক ইতিহাস। আমাদের নামে একটা বদনাম করবে, এই সোনাদানা পাওয়া গেছে, এটা গেছে, ওইসব প্রচারের জন্য। যা হোক, তাও ওটা দিয়েছিল। অন্ত ঘরে বসে আমি আমার বাবা ভাইদের জন্য দোয়াটা পড়তে পারতাম, কারণ জিয়া বেঁচে থাকতে ঘরে ঢুকতে পারিনি, রাস্তায় বসে দোয়া পড়তে হতো। কিন্তু আমাদের কোনো আফসোস এটা আমি করি না এই জন্য যে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা তো বহুবার হয়ে গেছে। ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত, ইউনেস্কো স্বীকৃত দিয়েছে। বঙ্গবন্ধুর নাম ওই স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ ওর গায়ে লেখা মহাকাশে চলে গেছে, আর সারা বিশ্ব জানে। কাজে হাজার হাজার নেতাকর্মী আজকে গৃহহারা, ঘর বাড়ি